নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, একটি সাম্রাজ্যের নীরবতা যেভাবে ভাঙলো একবার কল্পনা করুন তো। এমন একজন মন্ত্রী যার টেবিলে দেশের সমস্ত পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা, আধা সামরিক ফোর্স আর কেন্দ্রীয় শাসনযন্ত্রের রাজ। এমন একজন মন্ত্রী যাকে বিজেপির অন্দরে ডাকা হয় সংগঠনের চাণক্য, যার এক ইশারায় রাজ্যের পর রাজ্যে সরকার গঠন বিসর্জন হয়। অথচ এই সেই মানুষটাই 15 দিন ধরে নিজের দেশের সংসদে দাঁড়িয়ে সহজ একটা প্রশ্নের সামনে পড়তে ভয় পেলেন। প্রশ্নটা এমন কিছু জটিল কিন্তু একেবারেই ছিল না। প্রশ্নটা ছিল 20 জুলাই যন্তর মন্তরে যে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছিল তাদের ওপর প্যালেট গান কার নির্দেশে চলেছিল। এই একটা মাত্র প্রশ্নের ভারে দেশের সবচেয়ে শক্তিশালী মন্ত্রী 15 দিন ধরে সংসদ প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে হেঁটে গেছেন, মাইক এড়িয়ে গেছেন, প্রশ্ন এড়িয়ে গেছেন। আর যেদিন তাকে শেষমেশ ঘোষণা করতে হলো যে তিনি সংসদে দাঁড়িয়ে জবাব দেবেন, সেদিন গোটা দেশ একটা জিনিস বুঝে গেল, ক্ষমতা যত বড়ই হোক না কেন জবাবদিহিতার প্রশ্ন এড়িয়ে চিরকাল বাঁচা যায় না। এটা শুধু একটা সংসদীয় ঘটনা নয় বন্ধুরা, একটা প্রমাণ যে সরকার নিজেদেরকে এতদিন অজেয় ভাবত তাদের বর্ম আজ ফুটো হয়ে গেছে। আর এই ফুটোটা করেছে কারা জানেন? কয়েকজন ছাত্রছাত্রী যাদের চোখে প্যালেটের ক্ষত, আর একজন বিরোধী দলনেতা যিনি প্রতিদিন সংসদে দাঁড়িয়ে একই প্রশ্ন বারবার করে গেছেন, থেমে যাননি। আজকের এই বিশ্লেষণে আমি দেখাবো আপনাদের কিভাবে একটা ছাত্র আন্দোলন থেকে শুরু হওয়া প্রতিবাদ ক্রমশ গোটা সরকারের জবাবদিহিতা, রাম মন্দিরের চাঁদা চুরির অভিযোগ আর আরএসএস এর প্রাতিষ্ঠানিক দখলদারি এবং আদানির সম্পদ বৃদ্ধির প্রশ্নে গিয়ে ঠেকলো। আর এই পুরো লড়াইয়ে সরকার কিভাবে এক একটা ধাপ করে পিছু হটতে বাধ্য হলো। 20 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দিনেই হাজার হাজার ছাত্রছাত্রী মান্ডি হাউস থেকে যন্তর মন্তরের অভিমুখে মিছিল করে এগোতে থাকে। তাদের দাবি ছিল খুবই স্পষ্ট, দেশ জুড়ে যে প্রশ্ন ফাঁসের মহামারী চলছে তার দায় নিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। কিন্তু পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া যা হলো তা রীতিমতো শিউরে ওঠার মতো। লাঠিচার্জ করা হলো শত শত ছাত্রছাত্রীর ওপর, যাদের মধ্যে ছিল সাধারণ কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিযোগটা হলো প্যালেট গানের ব্যবহার। দিল্লি পুলিশ প্রথম থেকেই এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছে, একে সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর বলে দাবিও করছে। কিন্তু সত্যিটা লুকিয়ে থাকেনি বেশি দিন। সফদরজং হাসপাতালের মেডিকেল রিপোর্টে স্পষ্ট উল্লেখ আছে যে অন্তত একজন আন্দোলনকারী প্যালেটের আঘাতে আহত হয়েছিলেন। এমনকি পার্লামেন্ট স্ট্রিট থানার নিজস্ব জেনারেল ডায়েরিতেও লেখা আছে যে র্যাপিড অ্যাকশন ফোর্স সেই দিন 2 রাউন্ড প্যালেটও চালিয়েছিল। বন্ধুরা, একবার ভাবুন তো, পুলিশ নিজেই অস্বীকার করছে অথচ পুলিশের নথিতেই প্রমাণ রয়ে গেছে। এর চেয়ে বড় প্রশাসনিক ভণ্ডামো আর কি হতে পারে? একজন 19 বছরের তরুণের পরিবার আশঙ্কা প্রকাশ করছে যে প্যালেটের আঘাতে তার ডান চোখের দৃষ্টিশক্তি চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। ভাবুন তো, একটা দেশে যেখানে ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল শুধু এই দাবিতে যে তাদের ভবিষ্যৎ প্রশ্ন ফাঁসের অন্ধকারে তলিয়ে না যাক, সেই তরুণদের চোখেই পুলিশ প্যালেট গান চালিয়ে দিল। যে সরকার প্রতিদিন যুবশক্তি, নিউ ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়ার বুলি আওড়ায়, সেই সরকারের বাহিনী যুব সমাজের চোখ কেড়ে নিচ্ছে। এর চেয়ে বড় বৈপরীত্য আর কি হতে পারে বলুন তো? চাপের মুখে পড়ে শেষমেশ তৎকালীন শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়, যা আন্দোলনের একটা আংশিক জয় হিসেবে দেখা যেতে পারে। কিন্তু আসল প্রশ্নটা তখনও অমীমাংসিত থেকে যায়, এই বর্বরতার নির্দেশ কে দিয়েছিল? আর এই প্রশ্নের জবাবদিহি যার করার কথা তিনি হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কারণ দিল্লি পুলিশ সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে। এখানেই শুরু হয় বন্ধুরা আসল নাটক। রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে প্রথম দিন থেকেই একটা মাত্র দাবিতে অনড় থাকলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে দাঁড়িয়ে জাতির সামনে ব্যাখ্যা দিতে হবে। এই দাবি যুক্তিসঙ্গত ছাড়া আর কিছুই নয় বন্ধুরা। যদি পুলিশ প্রশাসনের কোনো ভুল না থাকে তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর ভয় পাওয়ার তো কোনো কারণ থাকারই কথা নয়। অথচ যা দেখা গেল তার ছিল ঠিক উল্টো। সংসদ চত্বরে অমিত শাহকে ঘিরে যে দৃশ্য বারবার তৈরি হয়েছিল তা রীতিমতো অবাক করার মতো। সাংবাদিকরা অমিত শাহের চারপাশে হাত গুটিয়ে হাঁটতেন, কোনো মাইক্রোফোন এগিয়ে দেওয়া হতো না, একটা প্রশ্ন করা হতো না। এই নীরবতা কি আকস্মিক, নাকি এটা এক ধরনের সাজানো ব্যবস্থা যেখানে ক্ষমতার আশেপাশে প্রশ্ন করার সাহসটুকুও হারিয়ে যায়? একটা গণতান্ত্রিক দেশে যেখানে সংবাদ মাধ্যমকে বলা হয় চতুর্থ স্তম্ভ, সেখানে একজন মন্ত্রীর চারপাশে এমন প্রশ্নহীন নীরবতা তৈরি হওয়াটাই বলে দেয় ক্ষমতা কিভাবে সমালোচনাকে ভয় পায়। সংসদের ভেতরে প্রতিদিনই একই দৃশ্যের পুনরাবৃত্তি হচ্ছিল টানা 15 দিন ধরে। বিরোধী সাংসদরা ওয়েলে নেমে স্লোগান দিচ্ছেন, প্ল্যাকার্ড হাতে দাঁড়াচ্ছেন, অধিবেশন বারবার মুলতুবি হয়ে যাচ্ছে। বাদল অধিবেশনের প্রায় 2 সপ্তাহ কার্যত ভেসে গেল এই একটা মাত্র ইস্যুতে অচলাবস্থার কারণে। আইনসভার মূল্যবান সময়, করদাতাদের টাকায় চলা সংসদের প্রতিটা মিনিট নষ্ট হয়ে গেল কারণ একজন মন্ত্রী নিজের দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন। বন্ধুরা, আর ঠিক এই সময় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বারবার
বিরোধীদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ উঠিয়েছিলেন, যেন প্রশ্ন তোলাটাই অপরাধ। অথচ প্রশ্নটা তো খুবই সহজ, যদি সরকার সত্যিই স্বচ্ছ হয়, যদি সত্যিই তাদের লুকোনোর কিছু না থাকে, তাহলে জবাব দিতে এত ভয় কিসের? দেশের ইতিহাসে সবচেয়ে বেশি হইচই করা সংসদীয় বিষয়ক মন্ত্রীদের মধ্যে যার নাম আসে সেই কিরেন রিজিজুই যখন বিরোধীদের শৃঙ্খলা শেখাতে আসেন, তখন সেটা নেহাতি হাস্যকর ভাবে দেখায়। কিন্তু চাপ যত বাড়তে থাকলো ততই স্পষ্ট হয়ে উঠলো যে এই কৌশল বেশি দিন টিকবে না। সংসদ অচল রাখা, প্রশ্ন এড়িয়ে যাওয়া, সাংবাদিকদেরকে এড়িয়ে চলা, এসব করে হয়তো কয়েকটা দিন সময় কেনা যায়, কিন্তু জনগণের স্মৃতিশক্তিটা এত দুর্বল নয়। প্রতিটা প্যালেটের ক্ষতচিহ্ন, প্রতিটা লাঠির দাগ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল বহুদিন ধরে। শেষমেশ বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে সরকার স্বীকার করতে বাধ্য হলো যে অমিত শাহ সংসদে দাঁড়িয়ে সম্পূর্ণ বিতর্কের জবাব দেবেন। কিরেন রিজিজু নিজেই ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী পয়েন্ট বাই পয়েন্ট জবাব দেবেন। এখানেই রাহুল গান্ধী সেই কথাটা প্রাসঙ্গিক হয়ে ওঠে, ঝুঁকতি হ্যাঁ দুনিয়া ঝুঁকানেওয়ালা চাহিয়ে। দুনিয়া মাথা নত করে বটে, কিন্তু মাথা নোয়ানোর মতো দৃঢ়তা থাকা চাই। 15 দিনের অনড় অবস্থানের পর, ধারাবাহিক চাপের পর সরকারকে শেষমেশ কিছুটা পিছু হটতে হলো। সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী যে 3টি দাবি তুলে ধরেছিলেন সেগুলো একটু গভীরভাবে বিশ্লেষণ করা অবশ্যই দরকার, কারণ এই 3টে দাবির মধ্যেই লুকিয়ে রয়েছে গোটা সরকারের প্রশাসনিক ব্যর্থতার একটা সম্পূর্ণ চিত্র। প্রথম দাবি ছিল একেবারে সরাসরি এবং অস্বস্তিকর, প্যালেট গান চালানোর নির্দেশ কে দিয়েছিল? এই প্রশ্নের দুটো সম্ভাব্য উত্তর হতে পারে, আর দুটোই সরকারের জন্য বিপজ্জনক। হয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই এই নির্দেশ দিয়েছিলেন, যার অর্থ তিনি নিরস্ত ছাত্রছাত্রীর ওপর আক্রমণে সরাসরি দায় বহন করেন, অথবা তিনি কিছুই জানতেন না আর তার অজান্তেই তার মন্ত্রকের অধীনস্থ বাহিনী এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যা তার প্রশাসনিক অযোগ্যতা আর নিয়ন্ত্রণহীনতাকেই প্রকাশ করে। এই দুটো সম্ভাবনার একটাও স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকার পক্ষে সহায়ক নয়। একটাই কারণ কেন সরকার এতদিন ধরে এই সহজ প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। দ্বিতীয় দাবি ছিল দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর যে বল প্রয়োগ হয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। এই দাবিটা প্রতিটি অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রধানমন্ত্রী যখন নিজের দেশের ছাত্রছাত্রীদের ওপর ঘটে যাওয়া সহিংসতা নিয়ে নীরব থাকেন, তখন সেই নীরবতা নিজেই একটা রাজনৈতিক বিবৃতিতে পরিণত হয়। ক্ষমা চাওয়া মানে দুর্বলতা স্বীকার করা নয়, বরং এটা দায়বদ্ধতার প্রতীক। কিন্তু এই সরকার জবাবদিহিতাকে সবসময় দুর্বল হিসেবে দেখে, আর ক্ষমা চাওয়ার বদলে তারা বেছে নেয় নীরবতা আর অস্বীকৃতির পথ। আর বন্ধুরা, সবচেয়ে বিস্ফোরক হলো তৃতীয় দাবিটা। রাম মন্দির ট্রাস্টে যে দুর্নীতি হয়েছে, প্রধানমন্ত্রী নিজে যাদের বসিয়েছিলেন সেই ট্রাস্টে তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে প্রকাশ্যে আলোচনা হতে হবে। এই দাবিটা শুধু ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নয়, বরং এটা সরকারের ধর্মীয় রাজনীতির সবচেয়ে স্পর্শকাতর জায়গায় যথেষ্ট আঘাত করে। রাহুল গান্ধী স্পষ্টভাবে বলে দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী এসে যদি অন্য কোনো বিষয় ভাষণ দিয়ে সময় নষ্ট করেন তাতে বিরোধীদের কোনো আগ্রহটুকু নেই। তার ব্যক্তিগত মতামত কি তা নিয়ে দেশের কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটাই, গুলি কে চালিয়েছে, আর যদি তিনি না চালিয়ে থাকেন তাহলে কে চালিয়েছে? এখানে কি অপরাধমূলক ষড়যন্ত্র ছিল নাকি নিছকই অযোগ্যতা? জাতি সেই উত্তরটা জানতে চায়। এই আন্দোলনের সবচেয়ে বিস্ফোরক অধ্যায় সম্ভবত রাম মন্দিরের ট্রাস্টে ঘিরে তৈরি হওয়া বিতর্কতে। এটা এমন একটা বিষয় যা রাজনীতির সীমানা ছাড়িয়ে সরাসরি দেশের মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত করে। কংগ্রেসের পক্ষ থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে যে অযোধ্যায় জমি কেনা বেচার নামে বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম হয়েছে। অভিযোগ অনুযায়ী ট্রাস্টের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি সামান্য দামে জমি কিনে কয়েকদিনের মধ্যেই তা কয়েক গুণ বেশি দামে ট্রাস্টের কাছে বিক্রি করে দিয়েছেন। কিছু ক্ষেত্রে তো এমনও অভিযোগ রয়েছে যে একই জমির টুকরো মিনিট কয়েকের ব্যবধানে হাতবদল হয়ে গেছে আর দাম বেড়ে গেছে কয়েক গুণ পর্যন্ত। ভাবুন তো বন্ধুরা, যে মন্দিরের জন্য কোটি কোটি সাধারণ মানুষ নিজেদের সাধ্যমতো চাঁদা দিয়েছেন, শ্রদ্ধার সঙ্গে দক্ষিণা দিয়েছেন, সেই টাকা কি সত্যি ঈশ্বরের সেবায় ব্যয় হচ্ছে, নাকি কিছু মানুষের ব্যক্তিগত লাভের হাতিয়ারে পরিণত হয়েছে? কংগ্রেসের সাধারণ সম্পাদক পর্যায়ের নেতারা এই ইস্যুটাকে দেশের অন্যতম বড় দুর্নীতি কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত করছেন এবং সংসদে এই নিয়ে আলোচনার দাবিও জানিয়েছেন। এমনকি এমন মন্তব্য উঠে এসেছে যে আমি বলছি না বিজেপিরই সবাই চাঁদাচোর, কিন্তু যত চাঁদাচোর আছে তারা সবাই বিজেপিতেই আছে। বন্ধুরা, এই একটা লাইনটাই কিন্তু বুঝিয়ে দেয় বিরোধীরা এই রাম মন্দির ইস্যুতে কতটা আক্রমণাত্মক অবস্থান নিয়ে ফেলেছে। দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে স্বাধীন তদন্তের দাবিও তোলা হয়েছে। স্বাভাবিকভাবেই ট্রাস্ট কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সংগঠনগুলো এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে এবং একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে। কিন্তু বন্ধুরা, প্রশ্নটা হলো একটাই, অভিযোগ যদি ভিত্তিহীন আর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয় তাহলে একটা স্বাধীন নিরপেক্ষ তদন্তে সরকার বা ট্রাস্টের এত আপত্তি কিসের? যদি সবকিছুই স্বচ্ছ হয়ে থাকে তাহলে সেই স্বচ্ছতা প্রমাণ করা সবচেয়ে সহজ পথ তো একটাই, একটা স্বাধীন তদন্ত কমিটি গঠন করে দেওয়া। অথচ সরকার বারবার এই দাবিকে পাশ কাটিয়ে যাচ্ছে আর এই এড়িয়ে যাওয়াটাই জনমননে সন্দেহের বীজ বপন করে যাচ্ছে।
রাহুল গান্ধীর কৌশলটা বন্ধুরা এখানে একেবারে সুস্পষ্ট। তিনি একটা মাত্র ইস্যুতে আটকে না থেকে ছাত্র আন্দোলন আর রাম মন্দিরের চাঁদা কেলেঙ্কারি দুটোকেই একসঙ্গে জুড়ে দিয়েছেন। কারণ দুটো ইস্যুরই মূল সুর একই, ক্ষমতার অপব্যবহার, স্বচ্ছতার অভাব আর জনগণের প্রতি জবাবদিহিতার সংকট। এই কৌশলের ফলে সরকার একটা মাত্র প্রশ্ন এড়িয়ে গেলেও চলছিল না, তাদের সঙ্গে দুটো স্পর্শকাতর ইস্যুর মুখোমুখি হতে হচ্ছিল। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এই আন্দোলনে নিজের একটা আলাদা মাত্রা যোগ করেছেন। উত্তরপ্রদেশের রাজনীতিতে তার দল যখন আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন তার আক্রমণের কেন্দ্রবিন্দুতে দুটি বিষয় ছিল, রাম মন্দিরের চাঁদা কেলেঙ্কারি এবং প্রশ্ন ফাঁসের দীর্ঘ ইতিহাস। অখিলেশ যাদব যে যুক্তিটা তুলে ধরেছেন তা অত্যন্ত ধারালো। তিনি বলেছেন যন্তর মন্তরে যে ছাত্রছাত্রীরা জমায়েত হয়েছিল তারা শুধু ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্টের পরীক্ষার্থীই ছিল না, উত্তরপ্রদেশ সহ দেশের বিভিন্ন রাজ্যের যত প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, যত ছাত্রছাত্রী নিজেদের বছরের পর বছর পরিশ্রম প্রশ্ন ফাঁসের কারণে জলে যেতে দেখেছে, তাদের সবাই এখানে উপস্থিত ছিল। এই মন্তব্যের মধ্যে একটা তীক্ষ্ণ শ্লেষও লুকিয়েছিল। যদি এই ছাত্রছাত্রীরা সত্যি লোকসভার পদ চিনত, তাহলে হয়তো তারা গেট বন্ধ হওয়ার আগেই সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়তো। এই একটা লাইনেই ফুটে ওঠে দেশের প্রশ্ন ফাঁস সমস্যার ভয়াবহতা কতটা গভীর। বছরের পর বছর ধরে দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, পরিবারের সমস্ত সঞ্চয় ব্যয় করে কোচিং সেন্টারে ভর্তি হয়, রাত জেগে পড়াশুনো করে, আর তারপর নির্বাচনের কয়েক ঘন্টা আগে বা পরীক্ষার দিন সকালে জানতে পারে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণা কতটা গভীর তা বোঝাতে কোনো পরিসংখ্যানের প্রয়োজন নেই, শুধু কল্পনা করাই যথেষ্ট একটা প্রজন্মের স্বপ্ন কিভাবে প্রশাসনিক ব্যর্থতার কারণে বারবার ভেঙে পড়েছে। সমাজবাদী পার্টির আরেকটা গুরুত্বপূর্ণ অস্ত্র হলো ডিম্পল যাদবের তোলা আরএসএস ফান্ডিং প্রশ্ন। যখন সরকার বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন অর্থাৎ এফসিআর এর সংক্রান্ত বিল সংসদে আনছে, ঠিক তখন ডিম্পল যাদব প্রশ্ন তুলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি একটা নিবন্ধিত সংগঠন? আর যদি সেটা হয় তাহলে কোটি কোটি টাকার কার্যক্রম চালানোর অর্থ আসে কোথা থেকে? এই প্রশ্নটা এতটাই তীক্ষ্ণ যে সরকার সহজে এড়িয়ে যেতেও পারছে না। কারণ যদি সরকার স্বচ্ছতার কথা বলে, তাহলে সেই স্বচ্ছতা তো সব সংগঠনের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যে প্রশ্নগুলো উঠিয়েছেন সেগুলো কম গুরুত্বপূর্ণ নয়। তার মূল আক্রমণের জায়গাটা হলো প্রধানমন্ত্রী নিজে কেন সংসদে নিয়মিত উপস্থিত থাকেন না, আর স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে এসেও কেন নিজের পক্ষে যান না। এই প্রশ্নটা গণতান্ত্রিক ব্যবস্থার একেবারে মূল ভিত্তির ওপর আঘাত করেছে। সংসদকে বলা হয় গণতন্ত্রের সবচেয়ে বড় মন্দির। জনগণ ভোট দিয়ে যাদের পাঠায় তাদের কাজই হলো সেই মন্দিরে গিয়ে জনগণের প্রশ্নের জবাব দেওয়া, নীতি নির্ধারণে অংশ নেওয়া, বিতর্কের যুক্তি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করা। কিন্তু যখন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মতো সর্বোচ্চ পদাধিকারী ব্যক্তিরাই এই মন্দির এড়িয়ে চলেন, তখন প্রশ্ন ওঠে তারা কি জনগণের কাছে দায়বদ্ধ, নাকি শুধু ক্ষমতার আসনেই বসে থাকতে চান? এই প্রেক্ষাপটে সবচেয়ে লজ্জাজনক ঘটনা সম্ভবত ঘটিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং নিজেই। যখন গোটা দেশ জানতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রী কেন জবাব দিচ্ছেন না, ঠিক তখনই গিরিরাজ সিং সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করে বসেন, যেখানে রাহুল গান্ধীকে একটা নৌকায় একজন নারী ও একজন শিশুর সঙ্গে দেখা যাচ্ছে। তিনি প্রকাশ্যে প্রশ্ন তোলেন এই ছবি কোথাকার, কখন তোলা, আর তার সঙ্গে থাকা মানুষগুলো কারা? এই মন্তব্যের পেছনের রাজনৈতিক কৌশলটা স্পষ্ট বোঝা যায়। যখন আসল প্রশ্নগুলো পেলেট গান, রাম মন্দিরে চাঁদা চুরি, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে সরকার কোন ঠাসা, তখন একজন বিরোধী নেতার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক তৈরি করে জনমতের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই ধরনের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার ঘটনা ভারতের রাজনৈতিক ইতিহাসে নতুন কিছু নয়, কিন্তু এবার সেটা আরো নগ্নভাবে প্রকাশ পেয়েছে। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে প্রকাশ্যে কৌতূহল প্রকাশ করা, তার সঙ্গে থাকা মানুষগুলোর পরিচয় জানতে চাওয়া, এটা রাজনৈতিক সমালোচনার সীমানা ছাড়িয়ে ব্যক্তিগত পরিসরে অনাধিকার প্রবেশের সামিল। এমনকি এই প্রতিবাদের সঙ্গে যুক্ত ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকেও এই মন্তব্যকে সস্তা এবং নিম্নমানের রাজনৈতিক কৌশল বলে তীব্র সমালোচনা করা হয়েছে। আসল প্রশ্নটা এখানে দাঁড় করানো দরকার, রাহুল গান্ধীর সঙ্গে নৌকায় কারা বসেছিলেন সেটা জানা কি দেশের জন্য বেশি জরুরি, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী কেন জবাবদিহিতা করছেন না সেটা জানা বেশি জরুরি? দিল্লিতে দাঙ্গা হয়েছে, তার কোনো জবাবদিহি নেই। মণিপুরে দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত চলছে, তার কোনো সদুত্তর নেই। পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিরীহ পর্যটকদের প্রাণ গেছে, নিরাপত্তা বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন উঠেছে, তারও কোনো স্পষ্ট জবাব নেই। অথচ এইসব বড় প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতে একজন মন্ত্রী বেছে নিলেন একজন বিরোধী নেতার ব্যক্তিগত ছবি নিয়ে কুৎসা রটানোর পথ। এটা শুধুমাত্র একজন মন্ত্রীর ব্যক্তিগত রুচির প্রশ্ন নয় বন্ধুরা, এটা গোটা সরকারের অগ্রাধিকারের প্রশ্ন। যে সরকার নিরাপত্তা, শিক্ষা আর স্বচ্ছতার প্রশ্নে নীরব থাকে, অথচ ব্যক্তিগত জীবনে উঁকি দিতে সদা তৎপর, সেই সরকারের অগ্রাধিকার কোথায় তা বুঝতে বেশি সময় যায় না। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে এই প্রেক্ষাপটে যে অভিযোগ উঠিয়েছেন তা সংসদীয় গণতন্ত্রের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। তার দাবি অনুযায়ী সরকারের শীর্ষ নেতৃত্ব সংসদের নিয়মিত উপস্থিত না থেকে বাড়িতে বসে ফোনের মাধ্যমে নির্দেশ পাঠিয়ে শাসন পরিচালনা করেন।
পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখলেই নাকি নিজেদের সাংসদদের দিয়ে সংসদে গন্ডগোল তৈরি করানো হয়, যাতে বিরোধীদের কণ্ঠস্বর চাপা পড়ে যায়। বন্ধুরা, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খড়গে এর চেয়েও গুরুতর অভিযোগ তুলেছেন সংসদের পীঠাসনের বিরুদ্ধে। তার অভিযোগ, রাজ্যসভার চেয়ারম্যান সবসময় সরকারি পক্ষের দিকে ঝুঁকে থাকেন। বিরোধীদের বলার সুযোগ চাওয়া হলে বারবার এখনই সুযোগ দিচ্ছি বলে সময় নষ্ট করা হয়, আর যখনই বিরোধীরা বলার জন্য প্রস্তুত হয় ঠিক তখনই অধিবেশন মুলতবি করে দেওয়া হয়। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে এটা শুধু রাজনৈতিক পক্ষপাতিত্বের প্রশ্ন নয় বন্ধুরা, এটা সংসদীয় গণতন্ত্রের নিরপেক্ষতার উপর সরাসরি আঘাত। কারণ পীঠাসনের দায়িত্বই হলো সরকার আর বিরোধী উভয় পক্ষের কণ্ঠস্বরকে সমান গুরুত্ব দেওয়া। যদি সেই নিরপেক্ষতাই আজকে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে তাহলে সংসদের কার্যকারিতা নিয়ে সংশয় তৈরি হয়। এই অভিযোগগুলো একসঙ্গে মিলিয়ে দেখলে একটা প্যাটার্ন স্পষ্ট হয়ে ওঠে। ক্ষমতার কেন্দ্রীকরণ, প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা এড়িয়ে চলা আর সমালোচনার কণ্ঠস্বরকে সাংগঠনিকভাবে দমিয়ে রাখার প্রবণতা, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা একেবারেই নয় বন্ধুরা, বরং একটা ধারাবাহিক প্রবণতার অংশ বলে বিরোধীরা মনে করে। এই গোটা আন্দোলনের আদর্শিক ভিত্তিটা সবচেয়ে স্পষ্টভাবে ফুটে ওঠে রাহুল গান্ধীর প্রয়াগরাজের সেই বক্তব্যে, যেখানে তিনি ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে সরাসরি সিস্টেমকে আক্রমণ করেন। এই বক্তব্যটা নিছক একটা রাজনৈতিক ভাষণ ছিল না, এটা ছিল একটা সুসংগঠিত আদর্শিক আক্রমণ, যেখানে তিনি তিনটি স্তম্ভকে একসঙ্গে জুড়ে দেখান: অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা আর প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ। অর্থনৈতিক প্রশ্নে তার আক্রমণের কেন্দ্রবিন্দু ছিলেন শিল্পপতি গৌতম আদানি। তার দাবি অনুযায়ী বিগত 10 বছরে আদানির সম্পদ প্রায় 30 গুণ বৃদ্ধি পেয়েছে। যিনি বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় 600 নম্বরে ছিলেন, তিনি 1 দশকের মধ্যেই 2 নম্বরে পৌঁছে গেছেন। এই বিস্ময়কর উত্থানের পেছনে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে ঘনিষ্ঠতার ভূমিকা কতটা, এই প্রশ্নটা বিরোধীরা বারবার উঠিয়েছেন। এই দাবি অবশ্যই বিতর্কিত এবং সরকার ও সংশ্লিষ্ট শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে বারবারই প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু বিরোধীদের বয়ানে এটাই মূল অস্ত্র। যে ব্যবস্থায় সাধারণ মানুষের কষ্টার্জিত তথ্য ও শ্রম ব্যবহৃত হয়ে সম্পদ তৈরি হয়, অথচ সেই সম্পদের সুফল কয়েকজন হাতেই কেন্দ্রীভূত হয়ে যায়। রাজনৈতিক ব্যবস্থার প্রসঙ্গে তিনি ক্ষমতাসীন দলের আর্থিক প্রবৃদ্ধির কথাও তুলে ধরেন। এই ধরনের দাবি বারবার বিরোধী মঞ্চ থেকে উঠে এসেছে। যে দলটার ব্যাংক ব্যালেন্স 1 দশক আগে ছিল কয়েক কোটি টাকা, আজ তা বহুগুণ বৃদ্ধি পেয়ে 100 কোটির অঙ্কে পৌঁছেছে। রাজনৈতিক দলের আর্থিক স্বচ্ছতা নিয়ে এই প্রশ্নটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোনো দলের আর্থিক শক্তি যত বাড়ে নির্বাচনী ময়দানে তার প্রভাবও তত বাড়ে, আর এতে সমতার নীতি লঙ্ঘিত হয়। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক অভিযোগটা তৃতীয় স্তম্ভ নিয়ে, চিন্তাভাবনার উপর প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ। রাহুল গান্ধী অভিযোগ করেন, দেশের বিশ্ববিদ্যালয়, আমলাতন্ত্র, প্রতিরক্ষা বাহিনী, সংবাদ মাধ্যম, বিচার বিভাগ ও আধা সামরিক বাহিনীর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে পদ্ধতিগতভাবে একটি নির্দিষ্ট আদর্শের অনুসারীদের বসানো হচ্ছে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রসঙ্গ টেনে তিনি দেখান কিভাবে প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব রাজনৈতিক আদর্শের ছায়া পড়ছে। যদিও এই অভিযোগের সত্যতা থাকে, তাহলে এটা কেবল একটা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বিষয় নয় বন্ধুরা, এটা একটা প্রজন্মের চিন্তা চেতনা গড়ে ওঠার প্রক্রিয়াটাকেই প্রভাবিত করার প্রশ্ন, যা দীর্ঘমেয়াদে গণতন্ত্রের বহুত্ববাদী চরিত্রের জন্য বিপজ্জনক হতে পারে। এই 3টি স্তরের সংযোগ ঘটিয়ে রাহুল গান্ধী যে বার্তা দিতে চেয়েছেন তা হলো কর্মসংস্থান ধ্বংস, শিক্ষা প্রতিষ্ঠান দখল আর সাধারণ মানুষের উপর আক্রমণ। এই তিনটেই একই সিস্টেমের 3টে মুখ। তো বন্ধুরা, আজকের এই গোটা ভিডিওর গুরুত্বপূর্ণ শিক্ষাটা কি দাঁড়ালো তাহলে? এটা প্রমাণ করে যে ধারাবাহিক চাপ, সংগঠিত প্রতিরোধ আর অনড় রাজনৈতিক অবস্থান, এই তিনের সমন্বয় সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠানকেও জবাবদিহিতার আয়তায় আনা সম্ভব। 15 দিন ধরে যে সরকার প্রশ্ন এড়িয়ে যাচ্ছিল, শেষমেশ তাদেরই সংসদের কাঠগড়ায় দাঁড়াতে হলো। এটা কোনো ছোট জয় নয় বন্ধুরা, এটা প্রমাণ করে দিল যে একনায়কতান্ত্রিক মনোভাব নিয়ে যতই ক্ষমতা প্রদর্শন করা হোক না কেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভেতরে জবাবদিহিতার সংস্কৃতি এখনো পুরোপুরি নিঃশেষ হয়ে যায়নি। এই লড়াইটা বন্ধুরা এখানেই শেষ নয়। শুধু সংসদে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া আর প্রকৃত জবাবদিহিতা, এই দুয়ের মধ্যে বিস্তর ফারাক থাকে। তো এখন প্রশ্ন হলো, স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে দাঁড়াবেন তখন তিনি কি সত্যি প্রতিটা প্রশ্নের সরাসরি জবাব দেবেন, নাকি প্রথাগত রাজনৈতিক কৌশলে বিষয়টাকে ঘুরিয়ে দেবেন? এই প্রশ্নের উত্তরটা হয়তো সময়ই দেবে, কিন্তু যেটা নিশ্চিত সেটা হলো বিরোধীরা এই ইস্যু থেকে সহজে সরে দাঁড়াবে না। কারণ এই লড়াই শুধু একজন মন্ত্রীর বিরুদ্ধে নয়, এটা একটা প্রশাসনিক সংস্কৃতির বিরুদ্ধে, যেখানে ক্ষমতা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে চায়। দেশের জনগণের কাছে এই মুহূর্তে বার্তাটা স্পষ্ট, যতদিন প্রশ্ন তোলার সাহস থাকবে ততদিন কোনো ক্ষমতাই চিরকাল প্রশ্নের ঊর্ধ্বে থাকতেই পারবে না। ছাত্রছাত্রীদের রক্ত, একজন বিরোধী নেতার অনড় জেদ আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর জনগণের অটুট বিশ্বাস, এই তিনটির মিলিত শক্তি শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী মন্ত্রীকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।